আসসালামু আলাইকুম। আমি শুধু চেয়েছি তোমায় এই গল্পের ২৫ নম্বর পর্ব নিয়ে আয়শা পড়ছি। তুষার আবৃত বিস্তর শ্বেতরঙা হাইওয়ে, জঙ্গলের সীমানা ছাড়িয়ে যতদূর চোখ যায় ততদূর অবধি ভয়াল রাত্রির তমসাচ্ছন্ন গর্জন। বরফের ঝাঁজ মিশ্রিত বৈরী হাওয়ায় হিমশীতল চারিদিক। বছরের এই সময়ে শহরগুলো হয়ে পারে কিছুটা জনমানবশূন্য আর ফাঁকা। নিগুড়ো হাড় কাঁপানো ঠান্ডায় ভর করে সন্ধ্যাক্ষণে বাড়ির দ্বার আটে সকলে। অতঃপর অ্যান্টিকের জানালাগুলো বন্ধ করে ঘরের মাঝে ফায়ারপ্লেস জ্বালিয়ে একটু একটু করে হাত লাগায় টুকটাক ইনডোর ডেকোরেশনে। সেই সাথে অধীর অপেক্ষায় দিন গুনতে শুরু করে বছরের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাসের। অথচ এই নিবিড় নিস্তব্ধ তুষার আচ্ছাদিত নিশীথে শিকারে বেরিয়েছে একজোড়া কুটিল বিধ্বংসী চোখ। তার গভীর তীক্ষ্ণ দৃষ্টিপাত জুড়ে ঘনীভূত হয়েছে পাশবিক অগ্নিদাহ। যতটা প্রতিহিংসার দাপটে অক্ষিপুর ছেয়ে গিয়েছে পৈশাচিক হিংসতায়, ঠিক ততটাই সাবলীল তার গম্ভীর মুখাবয়ব। চোয়ালের মাঝে অনবরত ঘুরপাক খাচ্ছে পেপারমিন্ট ফ্লেভারের আধ খাওয়া চুইংগাম। তখন থেকে চিবুতে চিবুতে স্বাদটা কেমন পানসে হয়ে এসেছে। তবে এই মুহূর্তে তুচ্ছ চুইংগামে কোনোরূপ মনোযোগ নেই গাড়িতে বসা মানুষরূপী দানবীয় শিকারিটির। প্লে লিস্টে ডার্ক মিউজিক চলছে। সেই সুরের মূর্ছনার সঙ্গে তাল মিলিয়ে দ্বিধাহীন লোকটা গাড়ির জানালায় কোনোই ঠেকিয়েছে অকপটে। অন্য হাত স্টিয়ারিংয়ে বজায় রেখে স্পিডোমিটারে ১০০-র ঊর্ধ্বে গতি তুলে হায়নার মতো তাড়া করে বেড়াচ্ছে সামনে ছুটে চলা ব্ল্যাক মার্সিডিসটাকে। একজন অতর্কিতে হন্যে হয়ে ছুটছে আর অন্যজন নৈশব্দে ঠান্ডা মাথায় তাড়া করে বেড়াচ্ছে তাকে। এভাবেই হাওয়ার বেগে অতিক্রম হচ্ছে মাইলের পর মাইল। চোখের পলকে এক এক করে পেরিয়ে যাচ্ছে হাইওয়ে, কখনো সূক্ষ্ম ওভারটেক তো কখনো সরাসরি ইউটার্ন। এভাবেই চলে যাচ্ছে ঘণ্টা খানেকের এই চোর পুলিশ কাহিনী। তাও কিছুতেই ধরাশায়ী হচ্ছে না গতিহীন ব্ল্যাক মার্সিডিসটা। ভেতরে যে কোনো এক সুদক্ষ কার রেচার বসে নেই তার গ্যারান্টি কোথায়। তবে পেছন থেকে ছুটে আসা বিএমডাব্লিউর মালিকও যে এত সহজে ছাড়বে না তার শিকারকে, সেটা এতক্ষণে সুস্পষ্ট। প্রায় ২ ঘণ্টার চলমান স্নায়ু সহিংসতার ইতি টেনে অকস্মাৎ গতি হারায় ব্ল্যাক মার্সিডিস। রং সাইড থেকে আগত লরির ধাক্কায় মাত্রাহীন চলন্ত গাড়িটা কয়েক হাত দূরে ছিটকে গিয়ে উল্টে পড়ে মাঝ রাস্তায়। চোখের সামনে দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায় ব্র্যান্ডেড নিউ গাড়িটা। পেছনে এখনও বিএমডাব্লিউর শটান অবস্থান। মনে হচ্ছে গাড়ির ভেতরের মানুষটাকে পুরোপুরি নিঃশেষ না করে এক পাও এগোবে না সে। কামন, রাত শেষ হয়ে যাচ্ছে। চোয়াল শক্ত করে আপন মনে বিড়বিড়ায় পেছনের শিকারিটা। তন্মধ্যে চূর্ণবিচূর্ণ গাড়ির দরজা ঠেলে পা টেনে টেনে বেরিয়ে আসে আহত লোকটা। রক্তের তোড়ে ঝুপঝুপ করছে তার সমগ্র শরীর। পা ভেঙে বেঁকিয়ে গিয়েছে। থেতলে যাওয়া মাংসপেশির ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে জীবন্ত শ্বেতরঙা তরতাজা হাড়গোড়ো। তাও রুগ্ন শরীরটাকে টেনে হিচড়ে সামনের দিকে ছুটে চলার বৃথা চেষ্টা অব্যাহত রেখেছে লোকটা। যদিও তার সমস্ত শরীর জুড়ে ভর করেছে ভয়াবহ রুগ্নতা, তবে ল্যাম্প পোস্টের নিয়ন আলোকশিখায় স্পষ্ট তার বিধ্বস্ত মুখাবয়ব। লোকটা অন্য কেউ নয়, ড্যানিয়েলের একমাত্র বিশ্বস্ত স্পাই এডওয়ার্ড ফ্র্যাঙ্কি, যে এই মুহূর্তে আসন্ন মৃত্যুকে মাথায় নিয়ে ছুটছে দিকবিদিক। তবে পেছনের গাড়িতে অবস্থানরত মানুষরূপী পিশাচটার বোধহয় কিঞ্চিত দয়া অনুভব হল না তার প্রতি। উল্টো নির্জিত হয়ে পড়া ক্রোধান্বিত সত্তাটাকে পুনরায় জাগ্রত করে দাঁতে দাঁত চাপে সে। তৎক্ষণাৎ গিয়ার টেনে গাড়ি স্টার্ট দেয় সবেগে। গতিপথ একই, তবে গাড়ি এখন দ্বিগুণ তালে ছুটছে। যতটা দ্রুত এগিয়ে গেলে মানুষের পলক ফেলার সময়টুকু অবশিষ্ট থাকে না, ঠিক ততটা দ্রুত স্পিড বাড়িয়ে আলো আধারির মাঝেই ফ্র্যাঙ্কির মুমূর্ষ দেহটাকে রাস্তায় পিষে দিয়ে গেল এক নিমেষে। অতঃপর গাড়ি ঘুরিয়ে ফের পিছিয়ে এসে একাধিক চাকার ঘর্ষণে ছিন্নভিন্ন করে রাস্তার পিচের সঙ্গে মিশিয়ে দিতে লাগল ফ্র্যাঙ্কির অর্ধমৃত দেহাবশেষ। যতক্ষণ পর্যন্ত গাড়ির নিচে শক্ত কিছু অনুভব হয়েছিল, ঠিক ততক্ষণই চাকার সঙ্গে দেহটাকে জ্যান্ত পিষেছিল লোকটা। ছিন্নভিন্ন দেহটা থেকে ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্তের স্রোতে ভরে উঠেছিল বিএমডাব্লিউর সমস্ত জানালাগুলো। গাড়িটাকে দেখে মনে হচ্ছিল হ্যালোইনের কোনো জলজন্ত কস্টিউমস, যার ভেতরে স্বয়ং অবস্থানরত ভয়ঙ্কর কদাচিৎ এক ডেবি কিং। চোখ দুটো ঘুমন্ত হায়নার মতো নেতিয়ে থাকলেও চারিপাশের তাজা রক্তের উৎকট গন্ধে অচিরেই তৃপ্তিতে ঠোঁট প্রসারিত হল তার। ড্র্যাগন হান্টার গ্রুপের মূল ভবনটা আজ ভয়াবহ নিস্তব্ধতায় একীভূত। নিবৃত মৃদপুরীর মতোই চারিদিক থমথমে। সবসময় যান্ত্রিক মানবের ন্যায় দায়িত্বরত গার্ডসগুলো আজ অত্যাধিক শঙ্কায় জর্জরিত। কোনো এক অযাচিত কারণবশত তারাও চিন্তিত। ভয়ের ক্লেশে শুকিয়ে আছে প্রত্যেকের অন্তরাত্মা। মাত্রাতিরিক্ত শীতল আবহাওয়ার মাঝেও ঘামে জবথুবু শরীরে জড়ানো বিশেষ কালো পোশাক। হাতের মাঝে চেপে ধরে রাখা শটগানগুলোর অজ্ঞাত কম্পন আজ বেগতিক। এরই মাঝে বক্ষগহ্বরে জমে থাকা আতঙ্কিত রুহুটাকে আচানত কণ্ঠনালীতে ঠেলে দিয়ে আগমন ঘটে ড্যানিয়েল এবং তার ব্যক্তিগত ফরেন্সিক টিমের। পরনে কালো স্যুট, হাতের মাঝে জলজল করছে ধারালো চাপাতি, যা দেখামাত্র চিরাচরিত স্থির দাঁড়িয়ে থাকা রোবোটিক গার্ডসগুলো আজ ভয়ের তোড়ে নড়ে চড়ে ওঠে কিছুটা।
ড্যানিয়েলের গম্ভীর চোখে দাউ দাউ করছে প্রতিহিংসার লেলিহান। লবিতে ঢুকে ডানে বামে কোনরূপ অতর্কিত দৃষ্টিপাত না করেই লম্বা পা ফেলে হনহনিয়ে ঢুকে গেল ভেতরের সিক্রেট কামরায়। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করা মাত্র ভলভলিয়ে নাকে এসে হানা দেয় মৃত লাশ থেকে নির্গত এক বিদঘুটে দুর্গন্ধ। গম্ভীর মুখে ভাঁজ পড়ে ড্যানিয়েলের। এহেন বেগতিক দুর্গন্ধে টিকতে না পেরে নাকের ডগায় রুমাল চাপলেও ড্যানিয়েল নিরুদ্বেগ। সে সামনের দিকে চেয়ে আছে একদৃষ্টে। মাথার ওপর বিস্তৃত সিলিং, তাতে একে একে উল্টো হয়ে ঝুলে আছে ড্যানিয়েলের দূরদর্শী বিচক্ষণ সব স্পাইদের মরদেহ। প্রত্যেকের চেহারা বিভৎস, দেখেই বোঝা যাচ্ছে ভয়াবহ ট্র্যাজেডিক মৃত্যু দেওয়া হয়েছে তাদের। জঙ্গলি হায়নার মতোই এক এক করে শিকার করা হয়েছে প্রত্যেককে। মৃত্যুর ধরনও অনেকটা কাছাকাছি, মনে হচ্ছে সবগুলোই একজনের কাজ। মরা লাশগুলোকে নিষ্প্রভ নয়নে পরখ করতে করতে এক পর্যায়ে ড্যানিয়েলের দৃষ্টি আটকাল পেছনে ঝুলে থাকা সবচেয়ে নিকৃষ্ট লাশটার পানে। মুখ চেনার উপায় নেই, চোখ দুটো কোটরে নেই, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে মাথার খুলিটা ভেঙে চুরে তরতাজা মগজ পর্যন্ত দৃশ্যমান। ধীর কদমে ড্যানিয়েল এগিয়ে গেল বিভৎস মৃতদেহটার দিকে। বিষণ্ণ মুখাবয়বে প্রতিহিংসার দাপট খেই হারিয়েছে কিছুটা। বেজার মুখে নিজের বলিষ্ঠ খড়খড়ে হাতটা আস্তে করে ওই চূর্ণ বিচূর্ণ মগজের উপর রাখল ড্যানিয়েল। অতঃপর সেখানটায় আবেশিত হাত বুলিয়ে তপ্তস্বরে বিড়বিড়িয়ে উঠল আচানক, ফ্র্যাঙ্কি, মাই ফ্র্যাঙ্কি। ড্যানিয়েলের মুখে ফ্র্যাঙ্কির নামটা শুনে মুহূর্তেই আটকে ওঠে সকলে। কানাঘুষায় ভরে ওঠে পুরো কামরা। সবার মাথাতে একটাই প্রশ্ন হানা দেয় তৎক্ষণাৎ, ফ্র্যাঙ্কির মতো এমন বিচক্ষণ দূরদর্শী ট্রেনিংপ্রাপ্ত গুপ্তচরকে কে দিল এমন ভয়াবহ নৃশংস মৃত্যু? তবে সকলের ভাবনার ছেদ ঘটে ড্যানিয়েলের অকস্মাৎ গর্জনে। কে করেছে এটা? কে করেছে? সঙ্গে সঙ্গে মুখে তালা লাগিয়ে ভয়ে গুটসুটি মেরে গেল সকলে। উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক দৃষ্টি ঘোরায় ড্যানিয়েল। ফ্র্যাঙ্কিকে হারিয়ে পাগল প্রায় সে। এমন সময় লাশের শরীর থেকে খসে পড়ে ছোট্ট একটা চিরকুট। দিশেহরা হাতে চিরকুটটা খুলে ড্যানিয়েল দৃষ্টি বোলায় তাতে, যেখানে রক্তাক্ত অক্ষরে ছোট্ট করে লেখা, ইট ওয়াজ এ সিম্পল রিভেঞ্জ। চিরকুটে দৃষ্টি বোলানোর পরপরই পুরো ভবন কাঁপিয়ে গর্জে ওঠে ড্যানিয়েল। মহাপ্রলয়ের ন্যায় শরীরের সকল তেজ মস্তিষ্কে একীভূত করে দাঁতে দাঁত পিষে গজরাতে গজরাতে বলে, এরিশ ইউভ্যান, ইউ ফাকিং ব্লাডি বিস্ট, আইল বার্ন ইয়োর এন্টায়ার টেরিটরি টু অ্যাসেস। অতর্কিতে কাঁপছে ড্যানিয়েল। রাগের তোড়ে থরথর করছে তার শক্ত চিবুক। চক্ষু গহ্বরের অগ্নিস্ফুলিঙ্গের দাপদাহে যে কারো বিনাশ আসন্ন। ঠিক এমন সময় উদ্ভ্রান্ত কদম ফেলে ঠাস করে দরজায় ধাক্কা মেরে ভেতরে প্রবেশ করে একটা গার্ড। লোকটার অকস্মাৎ আগমনে একযোগে পেছনে ঘুরল সকলে। ভেতরে ভেতরে উদ্বিগ্নতার ছাপ, কণ্ঠনালী শুকিয়ে কাঠ, তার উপর বেগতিক শ্বাসপ্রশ্বাসে হাপড়ের মতো ওঠানামা করছে রুগ্ন বক্ষপিঞ্জর। লোকটার এহেন উদ্ভ্রান্ত ভঙ্গিমায় ভ্রু কুচকাল ড্যানিয়েল। গমগমে আওয়াজে বলল, হাউ ড্যার ইউ। ড্যানিয়েলের কথা সম্পূর্ণ হওয়ার আগেই লোকটা হাঁপাতে হাঁপাতে বলল, এরিশ ইউভ্যান নয়, ওটা তুষার জাওয়াজ্জিরো। হোলি শিট! এবার যেন সকলের চোয়াল ঝুলে পড়ার উপক্রম। রুমে উপস্থিত সকলে লোকটার দিকে অবিশ্বাস্য কুটিল নজরে তাকিয়ে থাকলেও অজ্ঞাকস্বরে ড্যানিয়েল বলে ওঠে, কি বলতে চাইছ? এবার আর মুখ খুলে প্রত্যুত্তর করে না লোকটা, বরং ধীরে সুস্থে আঙুল তাক করে ফ্র্যাঙ্কির ছিন্ন ভিন্ন দেহাবশেষের দিকে। এতক্ষণ খেয়াল না করলেও গার্ডটার আঙুলের ইশারা অনুসরণ করে সেদিকে সচকিত দৃষ্টি নিক্ষেপ করে ড্যানিয়েল। গভীর চাউনি মেলে তাকাতেই দেখতে পায় ওর শরীরের অবশিষ্ট চামড়ায় ব্লেড দিয়ে খোদাই করে রুশ ভাষায় লেখা রয়েছে কিছু একটা, যার অর্থ দাঁড়ায় এই যে, এরিশ ইউভ্যানের পেছনের কাঁটাগুলো ঠিক এভাবেই নৈশব্দে উপড়ে ফেলি আমি। ব্যাস এটুকুই। পরপরই দ্বিতীয়বারের মতো হতচকিত হয়ে গগন কাঁপিয়ে গর্জন করে ওঠে গডফাদার ড্যানিয়েল। দক্ষিণের কাঁচের দেওয়ালের কয়েকটা উইন্ডো খোলা পড়ে আছে। অদরের রাস্তায় গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে দূরবীনের সাহায্যে ড্যানিয়েলের কার্যক্রম পর্যবেক্ষণ করছিল তুষার। যেই মুহূর্তে গডফাদারটা গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল, সেই মুহূর্তেই সামনে থেকে দূরবীনটা সরিয়ে চোখে সানগ্লাস চড়াল সে। অতঃপর পেছনে ঘুরে দরজা ঠেলে গাড়িতে প্রবেশ করতে করতে হাত বাড়িয়ে রিমোটে প্রেস করে চোখের পলকে জ্বালিয়ে দিল বহুতল ভবনটা। গাড়ি চলতে শুরু করেছে আপন গতিতে। ড্রাইভার ড্রাইভ করছে, প্যাসেঞ্জার সিটে গা এলিয়ে দিয়ে গাড়িময় ইলেকট্রনিক সিগারেটের ধোঁয়ার কুণ্ডলি ছড়াচ্ছে তুষার। পেছনে দাউ দাউ করে জ্বলছে বিলাসবহুল কালো টাকার বহর। গাড়িতে পিন পতন নীরবতা। এক পর্যায়ে অসহ্য নীরবতা ভেঙে ড্রাইভার লোকটা বলে ওঠে, এরিশ বসের অনুমতি ব্যতীত ড্র্যাগন হান্টারকে মেরে দিলেন? কই মাছের প্রাণ ওর, এত সহজে মরবে না, তুমি সামনে এগো। কথা শেষ করে ফের ব্যাকসিটে গা এলিয়ে দিয়ে নিঃশব্দে চোখ বোজে তুষার।
ভোরের আভা ফুটেছে বহুক্ষণ, বাল্ববিহীন রুমটাও দিবালোকে আলেকিত। সকালের দিকে কমে এসেছে তুষারপাত, বিস্তার কুয়াশার চাদর ভেদ করে সবেগে উকি দিয়েছে সূর্যের নরম রোশনাই। তাও শিশির জমে ভিজে আছে কাঁচের দেওয়াল। বাইরে থেকে এসে সরাসরি অফিস রুমে প্রবেশ করেছে তুষার। কিন্তু আশ্চর্য, এরিস নেই এখানে। ব্যগ্র দৃষ্টি ফেলে চারিদিকে এক পলক চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে সে। অতঃপর নিঃশব্দে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালেও ওপাশ থেকে কর্ণগোচর হয় এরিসের রাশভারী কণ্ঠস্বর। ফিরে যাচ্ছ যে? ফের ঘুরে তাকালো তুষার। দুপা এগিয়ে গিয়ে কনফারেন্স রুমে উকি দিতেই দৃশ্যগোচর হল এরিসের চওড়া পৃষ্ঠদেশ, লম্বা ঘাড়ে জুৎসই করে কাটা সিল্কের মতো ঝরঝরে কালো চুল, মাফিয়া বসের জন্য বরাদ্দকৃত স্বর্ণাক্ষরে পাইথান সিলমোহর খোদাই করা বিশেষ কাউচ চেয়ারটাতে গা ছড়িয়ে বসে আছে এরিস। তার পা দুটো সামনের কনফারেন্স টেবিলের ওপর আড়াআড়ি ভঙ্গিমায় মৃদু তালে দোল খাচ্ছে নির্বিঘ্নে। চোখের সামনে খোলা ম্যাকবুক, তাতে একটা ঘাসের ওয়ালপেপার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না আপাতত। পরনে এখনও ব্ল্যাক ভেলভেট স্যুট, এক হাতের খাজে আটকে আছে রিভলভার, অন্যটাতে জ্বলন্ত সিগারেট আর ওয়াইনের গ্লাস দুটোই। সব মিলিয়ে ভীষণ এলোমেলো লাগছে এরিসকে। তুষার নিজেও এই বারুদের মতো জ্বলন্ত দানবীয় সত্তার লোকটাকে এতটা এলোমেলো দেখেনি কখনোই। তুষারের জানামতে এরিস একটা যান্ত্রিক হৃদয়হীন জানোয়ারের চেয়ে কম কিছু নয়। তাহলে একটা জানোয়ার এতটা উদাসীন হয়ে বসে থাকতে পারে কিভাবে? কীই বা চলছে তার পৈশাচিক মস্তিকে? তখন থেকে পিনপতন নীরবতায় ছেয়ে আছে চারিপাশ। ধীর কদমে সামনে এগোতে এগোতে নীরবতা ভাঙল তুষার। নির্দ্বিধা কণ্ঠে জিজ্ঞেস করল, সকাল সকাল রেড ওয়াইন নিয়ে বসেছেন? ইজন্ট ইট টু মাচ? আমার দুনিয়ায় সকাল বলে কিছু নেই তুষার। প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তই রাতের মতো কালো। রুক্ষস্বরে জবাব দিল এরিস। তুষার প্রত্যুত্তর করল না আর, বিনা বাক্যে এগিয়ে এলো সম্মুখে। এরিসের নিকট আসতে না আসতেই ওর চোখের সামনে ভেসে ওঠে আরেক বিভৎস দৃশ্যপট। এরিসের পায়ের কাছে উপুর হয়ে আছে একটা নিথর শরীর, যার গরম রক্তস্রোতে চারিপাশ বর্ণালী। কুটকুটে কালো দেওয়ালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাজা রক্তের রঞ্জিত লালিমা, যেন কালোর ওপর লালের মিশ্রণে শৈল্পিক কোনো আবহ চিত্রকর্ম। হতচকিত দৃষ্টি মেলে সামনের দিকে একবার তো এরিসের ভাবলেশীন মুখের দিকে একবার চাওয়াচাওয়ি করল তুষার। পরক্ষণেই পায়ের কাছে পড়ে থাকা নিথর লাশটাকে তীক্ষ্ণ চোখে পরক করে দাঁত পিষল সে। থমথমে মুখাবয়বে বিন্দুমাত্র পরিবর্তন না এনে বিরক্তির স্বরে এরিসকে শুধালো, ওকে হঠাৎ মেরেছেন কেন? হাতের ট্যাটু দেখে তো মনে হচ্ছে টমেটো প্রিন্সের লোক। ডিল পছন্দ হয়নি তাই। এর বেশি জিজ্ঞেস করো না, উত্তর পাবে না। এরিসের প্রত্যুত্তরে দীর্ঘশ্বাস ছাড়ে তুষার। মাফিয়া বসের এই উদ্ভ্রান্ত কার্যকলাপগুলো আজকাল সত্যি বেশ ভাবায় ওকে। ইজ হি বিকাম আ সাইকোপ্যাথ অর সামথিং? একা একাই বিড়বিড় করে তুষার। তবে ওর ভাবনার সুতো ছিঁড়ে যায় ওপাশ থেকে আগত এরিসের অযাচিত প্রশ্নবাণে। কাজটা তুমিই করেছ তাই না? সম্বিত ফিরে পায় তুষার। যদিও ওর অকুতভয় কলিজাটা বড্ড বেশিই বেপরোয়া, তবে এরিস ইউভানের নিকট বরাবরই ধরাশায়ী সে। সবচেয়ে বিশ্বস্ত সহচর, ঠিক যেমন করে মনিবের সামনে নতজানু, তুষারও তার ব্যতিক্রম নয়। নিজের বুক চিতিয়ে হলেও এরিস ইউভানের টেরিটরি রক্ষায় সর্বদা তৎপর তুষার। ফলস্বরূপ বছর দশেকের পরিক্রমায় আজ এরিস ইউভানের ডান হাত সে। তুষারের থেকেও প্রতিশোধের স্পৃহায় কয়েক ধাপ এগিয়ে এরিস। সহজ ভাষায় বলা যায়, অভিনব উপায়ে খুন করার কৌশলগুলো এরিসের কাছ থেকে শেখা ওর। ওই জন্যে বোধহয় খুনের ধরনটা খুব বেশি পরিচিত ঠেকেছে এরিসের। যাই হোক, আপাতত জটিল প্রশ্নের সম্মুখীন তুষার। ওর নিশ্চুপ অভিব্যক্তি যা বোঝার বুঝিয়ে দিল এরিসকে। সহসা আরেক দফা প্রশ্ন ছড়ে মাফিয়া বস, ব্লাড ডায়মন্ড যে এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি সেটা ভুলে গেলে? আর তার চেয়েও বড় কথা। মাঝপথে থমকে গেল এরিস। নিগূঢ় ভাবনায় ঠোঁট কামড়ে ধরল অকস্মাৎ। এরিস থেমে যাওয়াতে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করে তুষার, তার চেয়ে বড় কথা কি এরিস? তুষারের প্রশ্নের জবাব দিল না এরিস। কিয়ৎক্ষণ ভেবে তপ্তশ্বাস ছাড়ল নীরবে। অতঃপর নির্জীব যান্ত্রিক ভঙ্গিমায় আদেশ করল তুষারকে, মেয়েটাকে মুক্ত করে দাও। সরল কপাল বেঁকে গেল তুষারের। দ্বিগুণ উদ্বেগে পুনরায় তরতরিয়ে জিজ্ঞেস করে, আপনি কি কোনোভাবে মিস ব্লু আইড অ্যাঞ্জেল, বাঙালি মেয়েটার কথা বলছেন? নিঃশব্দে হ্যাঁ সূচক মাথা নাড়ায় এরিস। পরপরই বলে ওঠে, প্রাইভেট জেট রেডি করতে বলো, অ্যাজ সুন অ্যাজ পসিবল ওকে বিড়িতে পৌঁছে দিয়ে এসো। সহসা মুখাবয়ব থমথমে রূপ ধারণ করে তুষারের। ও বোধহয় খুব করে চেয়েছিল এটা না হোক, এরিস কিছুতেই বদলে না যাক, নিজের চিরাচরিত পাশবিক হিংস্র সত্তায় দুর্গের মতো অটুট থাকুক সে। কিন্তু না, সত্যি সত্যি প্রথমবারের মতো পাইথান টেরিটরি থেকে মৃত্যুর আগেই মুক্তি পেতে যাচ্ছে কেউ একজন। অবশেষে এরিসের মতের বদল ঘটলই তবে। সেই একরত্তি সহজ সরল মেয়েটার কাছে অজান্তেই পরাস্ত হল এরিস ইউভান। কিন্তু কিভাবে?
অজ্ঞাত ভাবনায় বুঁদো হয়ে আসে তুষারের কৌশলী মস্তিষ্ক। অগত্যা ভাবান্তর না করে নির্দ্বিধায় বলে ওঠে তুষার। এরিস ইউভানের হাতের মুঠো থেকে মুক্তি পেতে যাচ্ছে কেউ একজন। এটাকে কি হেরে যাওয়া বলে না? তুষারের রজাজিত বাক্যে ঝিমিয়ে পড়া মস্তিষ্কটা হুট করেই সচকিত হল এরিসের। হেরে যাওয়ার শব্দটা বড্ড বেশি বেমানান মাফিয়া বসের সঙ্গে, বড্ড বাজে লাগে শুনতে। একরোখা জিদি সত্যটা ভেতর ভেতর চিরবিড়িয়ে ওঠে প্রতিহিংসার অননে। অথচ এই মুহূর্তে এই বাজে শব্দটা গভীর ভাবনায় ডোবালো এরিসকে। ষষ্ঠ ইন্দ্রিয় ছাপিয়ে মানুষপটে ভাসমান হল একটা তুলতুলে আদুরে মুখ, সমুদ্র জলরাশির ন্যায় একজোড়া অপার্থিব গভীর নীল চোখ, যার পুরোটা জুড়ে ঘিরে আছে পবিত্রতার মহাপ্রাচীর। না চাইতেও ভেতরের অকুতভূই পাপী সত্তাটা বারবার হাত বাড়ায় সেদিকে। ওদিকে ধ্বংস অবধারিত জেনেও পবিত্রতায় মিলেমিশে একীভূত হতে চায় ভেতরের বেপরোয়া বিধ্বংসী কলুষিত হৃদয়টা। মেয়েটার কথা ভাবলেই মরীচিকার মাঝে বিলীন হয়ে যাওয়া সুপ্ত অনুভূতি আজও গুপ্তঘাতক হয়ে জ্বালিয়ে দেয় অন্তঃকরণ। এরিস জানে এটা কিছুতেই সম্ভব নয়। একটা অত্যাচারীর চোখে নিজের জন্য এই অনুভূতিটুকু আবিষ্কার করলে নিশ্চয়ই সেটা ঝিল ধরা অঙ্গারের মতোই নীরবে পোড়াবে ঈশানীকে। তবুও সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মেয়েটাকে এখানে এই পেন্ট হাউসে, অর্থাৎ নিজের কালো দুনিয়ায় সারা জীবন রেখে দিতে পারে এরিস। তথাপি কোনোদিন মুখে প্রকাশ না করেও চোখের তৃষ্ণাটুকু অন্তত মেটানো যেত আড়ালে। কিন্তু সেদিন রাতে নেশায় বুধ হয়ে ঈশানীর বলা ওই অসহায় কথাগুলো আজকাল বড্ড পোড়ায় এরিসকে। কর্ণকুহর ছাপিয়ে ভেতরের মানবসত্তাটাকে ঝোড়ো হাওয়ার মতো নাড়িয়ে দেয় নীলাম্বরীর আহত গলার সুর। দিন রাত সারাক্ষণ কানের মাঝে ঝঙ্কার তোলে ওই ক্রন্দনরত বাক্যগুলো। আপনি আমায় নিয়ে যেতে পারবেন বাড়িতে? আমি সত্যি এখান থেকে মুক্তি চাই। ঘৃণা করি এরিসকে, ভয় পাই ওকে। বলুন না, এখান থেকে নিয়ে যাবেন তো আমায়? সেসব কথা ভাবতে ভাবতে অচিরেই পরাস্ত হয়ে পড়ে মাফিয়া বস। তুষারের কথার প্রত্যুত্তরে মনে মনে বলে, দুনিয়া জানে না, অথচ এরিস ইউভান অলরেডি হেরে গিয়েছে তুষার। ওই মেয়েটার সরলতা, পবিত্রতা, একাগ্রতা সবকিছুই ছিল আমার বুকে নিক্ষেপ করা এক একটা বিষাক্ত তীরের ফলা, যা অসাবধানতায় হারিয়ে দিয়েছে আমাকে। চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে পুরো দুনিয়ার কাছে মাফিয়া কিং হলেও ওর নিকট সূক্ষ্ম পন্থায় পরাজিত আমি। আর সে পরাজয় নির্দ্বিধায় মাথা পেতে নিয়েছে এরিস ইউভান। তখন থেকে নির্বিকার এরিস এতক্ষণ ধরে তুষার বিনা বাক্যে দাঁড়িয়ে থাকলেও এই পর্যায়ে এসে আগ বাড়িয়ে প্রশ্ন করল সে। গলার মাঝে মেকি গম্ভীরতা টেনে গমগমে আওয়াজে বলল, আপনাকে বুঝে উঠতে পারছি না এরিস, দিনে দিনে কেমন রহস্যে রূপান্তরিত হচ্ছেন। তুষারের কথায় সম্বিত ফিরে পেল এরিস। আঙুলের ফাঁকে পুড়তে থাকা সিগারেটের শেষাংশটুকু তুচ্ছ হস্তে ছুঁড়ে ফেলে দিয়ে হাসকিস্বরে বলল, হারটা যেমন আমি নিশ্চিত করি, জিতটাও তাই। আমি চেয়েছি বলেই ও জিতে গিয়েছে তুষার। তবে হ্যাঁ, এরিস মুক্তি দেয় ঠিকই, স্বাধীনতা নয়। আবারও রহস্য। সহসা মাফিয়া বসের সঙ্গে কথার মারপেচে হেরে গিয়ে ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়ে তুষার। অতঃপর কানে এয়ারপড গুজে কল লাগায় কাউকে। কিয়ৎক্ষণ সেভাবেই অতিবাহিত হয়। কথা শেষ করে ফের এরিসের পানে দৃষ্টিপাত করে সে। নিরেট স্বরে বলে, এজেন্সির সঙ্গে কথা বলেছি, সন্ধ্যায় স্নোফল হওয়ার সম্ভাবনা প্রকট। এমতাবস্থায় এয়ার ট্রাফিক বেশি হয়ে থাকে, আজ না হলেও কাল। ওকে মাঝপথে থামিয়ে দেয় এরিস। কঠোর আদেশ করে বলে, আজ বলেছি মানে আজই। গতকাল রাতে যে ধ্বংসলীলা চালিয়েছ, তারপরেও সবকিছু স্বাভাবিক থাকবে বলে তোমার মনে হয়? কি কৌশলে মেয়েটাকে সেভ করতে চাইছেন এরিস? জবাব দিল না এরিস। তুষারও আর ঘাটাল না ওকে। লম্বা পা ফেলে নিঃশব্দে ত্যাগ করল কনফারেন্স রুম। এটা কি মাছ? স্টারজিন ফিশ বলে এটাকে। সে না হয় বুঝলাম, কিন্তু এটার পেট থেকে এমন ঠেলে ঠুলে টানা হ্যাচড়া করে ডিম কেন বের করছো তুমি? তুমি ক্যাভিয়ার চেনো না? ফ্লোরার অযাচিত বাক্যে সহসা না সূচক মাথা নাড়ায় ইশারি। অজ্ঞাত স্বরে বলে, ক্যাভিয়ার? সেটা কি জিনিস? মৃদু হাসে ফ্লোরা। হাতের কাজ অব্যাহত রেখে বলে, এই মাছের ডিমটাকেই সংরক্ষণ করা হলে সেটাকে ক্যাভিয়ার বলা হয়। এই ডিমগুলো স্বর্ণের চেয়েও দামি আর অত্যাধিক পুষ্টিকর। সাধারণ মানুষ সচরাচর খেতে পারে না এগুলো। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এটাকে কাঁচাই খাওয়া হয়, লাইক স্যামন আর টুনা। ফ্লোরার কথায় নাক ছিটকে উঠে যায় বাঙালি রমণীর। যদিও ঈশানী সাগর পাড়ের মেয়ে, তবুও কাঁচা মাছ অথবা মাছের ডিম খাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারে না ও। ফলস্বরূপ ব্যয়বহুল এই ক্যাভিয়ার নিয়ে আরও কথোপকথন এগোবের তার আগেই একজন গার্ড এসে হাজির হয় কিচেন কাউন্টারের সামনে। গার্ডটাকে দেখা মাত্রই জমে যায় ওরা দুজন, কিছু না ভেবেই চোখাচোখি করে কৌতূহলে। এরই মাঝে মূর্তিমান গার্ডটা কথা বলে ওঠে অকস্মাৎ। সে ঈশানীকে উদ্দেশ্য করে বলে, গোছঘাছ করে নাও, তুমি শীঘ্রই চলে যাচ্ছ। গার্ডটার কথায় ভ্রু কুচকালো ইস্যু।
ফ্লোরার পানে এক পলক শঙ্কিত দৃষ্টি ফেলে, ফের প্রশ্ন ছড়ে সবেগে। যাব মানে কোথায় যাব? মাফিয়া ক্লাবের ওই বিশ্রীর রাতটার কথা মনে পড়তেই ইতিমধ্যে বুকের ভেতরটা ধরাস ধরাস করতে শুরু করে দিয়েছে ভীত মেয়েটার। যদিও বা গত বেশ কিছু দিন ধরে ওকে কোনরূপ আঘাত করে না এরিস, না মানসিক আর না তো শারীরিক, তবুও যেন আতঙ্কে জর্জরিত হয়ে প্রতিটা মুহূর্ত পেন্ট হাউসে অতিবাহিত করে ঈশানী। কে বলতে পারে এই শিথিলতা যে মাফিয়া বসের নতুন কোনো চাল নয়? ওর রক্ত সরে যাওয়া আতঙ্কিত মুখের পানে চেয়ে নির্নিমেষ উত্তর দিল গার্ডটা। বাড়িতে? তুমি তোমার বাড়িতে ফিরে যাচ্ছ। খুব শীঘ্রই এই পেন্ট হাউস থেকে মুক্তি পেতে যাচ্ছ তুমি। গার্ডটার কথায় চোখ কপালে উঠে গেল ঈশানীর। কয়েক মুহূর্তের জন্য কথা বলতে ভুলে গেল ও। কেবল অবিশ্বাস্য নজরে ফেলিয়ে রাশিয়ান গার্ডটার দিকে চেয়ে রইল একদৃষ্টে। মনে হচ্ছে ভুল শুনেছে ও। রুশ ভাষা বুঝতে ভুল হতেই পারে, কিন্তু যদি সত্যি হয়, এটা কি আদৌ সম্ভব এই জীবনে? নিজেকেই নিজে প্রশ্নবিদ্ধ করে তোলে ঈশানী। এমন সময় ওর বাহু আঁকড়ে ধরে ঝাঁকিয়ে ওঠে ফ্লোরা। খুশির জোয়ারে উদ্ভাসিত ওর সুশ্রী মুখমণ্ডল। সেভাবেই চমৎকার হাসিতে ঠোঁট প্রসারণ করে বলে, অবশেষে তোমার ইচ্ছে পূরণ হতে যাচ্ছে ইস্যু, তুমি এবার বাড়ি ফিরতে চলেছ। চকতি চোখ ঘোরালো ঈশানী। অবিশ্বাস্য কণ্ঠে ফ্লোরাকে উদ্দেশ্য করে বলে, আমি বোধহয় ভুল শুনেছি ফ্লোরা। একটা চিমটি কাটো তো দেখি। সব কিছু রেডি, সন্ধে রাতের ফ্লাইট। একটু পরেই পেন্ট হাউস ত্যাগ করবে ইস্যু। যাওয়ার আগে শেষবারের মতো এরিসের অফিস কক্ষের সামনে এসে দাঁড়িয়েছে ও। আজ আর কুণ্ঠিত পায়ে নয়, বরং অনেকটা আত্মবিশ্বাস নিয়ে হেঁটে এসেছে এখানে। ইস্যু দরজার সামনে দাঁড়াতেই গার্ডসরা খুলে দিল দরজাটা। এরিস ভেতরেই ছিল, সঙ্গে তুষারও। মাঝখানের দরজাটা সরে যেতেই গন্তব্য খুঁজে পায় এরিসের কাঙ্ক্ষিত দুনয়ন। সে চিবুকে আঙ্গুল ঠেকিয়ে নিষ্পৃহ দ্বিধাহীন ব্যগ্রচিত্তে নিষ্প্রভ চেয়ে থাকে মেয়েটার দিকে। মনে হচ্ছে আত্মসংযম আজ পুরোপুরি ব্যাহত। কিছু একটা ভেবে ভেতরে ঢুকতে যেও ঢুকল না ইস্যু। দরজার কাছে দাঁড়িয়ে লম্বা শ্বাস টেনে ভেতরে অনেকটা সাহস পুঁজি করে নিল প্রথমে। অতঃপর মাফিয়া বসটাকে উদ্দেশ্য করে ক্রুদ্ধ স্বরে বলে ওঠে, বলেছিলাম আপনাকে, আপনার এই পাপের দুনিয়া থেকে কোনো না দিন ঠিক বের হব আমি। সেদিনই আপনাকে হারিয়ে জিতে যাব আমি। আর দেখুন, সে সময় সন্নিকটে। আপনার মতো অত্যাচারী পাপিষ্ঠ খুনিটাকে হারিয়ে দিয়েছি আমি। আপনাকে মুক্তি দিতে বাধ্য হয়েছেন। এভাবেই সবসময় পরাস্ত হয় পাপীরা, বুঝেছেন? আমার মতো একটা দুর্বল অসহায় মেয়ের কাছে হেরে গিয়েছেন আপনি। এরিস ইউভান হেরে গিয়েছে। আপনার এই কলুষিত মুখটা আর দ্বিতীয়বার দেখতে চাই না আমি, কোনো দিন না। এক নিঃশ্বাসে জোর গলায় কথাগুলো বলে থমকায় ইস্যু। মাফিয়ার শূন্য দৃষ্টির সঙ্গে ওর নীল চোখজোড়ার মিলন ঘটার সঙ্গে সঙ্গে আড়ষ্টতায় জমে যায় মেয়েটা। জিভের ডগায় শুষ্ক অধর ভিজিয়ে বিতৃষ্ণার ঢোক গেলে আচানক। এত কিছু বলার পরেও কেন নির্বিকার লোকটা? কেন আজ ধূসর চোখে হিংস্রতার লেশ নেই? না আছে কঠিন মুখাবয়ব? যেন ইস্যুর কথাগুলো বড্ড বেশি অপ্রিয় ঠেকছিল তার নিকট। তেমন করেই শূন্য অনুভূতিহীন চোখ মেলে চেয়েছিল শুধু। এরিসের নির্বিঘ্নতায় যখন ইস্যু পুরোপুরি হতচকিত, তখনই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় মাফিয়া বস। নিভৃত কদম ফেলে ধীরে ধীরে এগিয়ে আসে মেয়েটার নিকট। এরিস এগিয়ে আসতেই ওর পানে কুণ্ঠিত চাউনি নিক্ষেপ করে ইস্যু। দেখতে পায় নির্গুম এলোমেলো মুখাবয়ব, ফিনফিনে শুষ্ক অধর, তার ঠিক নিচে কুচকুচে কালো তিল। লোকটার উদ্ভ্রান্ত ব্যাকুল চেহারার পানে এক পলক নজর বুলিয়ে চট করে চোখ নামায় ইস্যু। আড়ষ্টতায় জমে গিয়ে পিছু পা হয় নীরবে। এরিস ওর কাছে এগোয়, খুব কাছে। গ্রীবাটা সামান্য নিচু করে গভীর দৃষ্টি মেলে মেয়েটার চোখের মাঝে চোখ রাখে। কিছুক্ষণের অসহনীয় নীরবতা। তারপর চট করেই হাসকিস্বরে বলে ওঠে, জানি না আবার কবে সুযোগ পাব। ব্যাস, এটুকুই। কথা শেষ হতে না হতেই ইস্যুকে বুঝে ওঠার সামান্যতম ফুরসাত না দিয়ে ওর সরু ঘাড়টা ঢেউয়ের আঁচড়ের মতো কাছে টেনে আনে এক হাতে। অন্য হাতে তুলতুলে চিবুকটা শক্ত করে চেপে ধরে বিদ্যুৎ বেগে অধর ডোবায় সরলতার কোমল ওষ্ঠপুটে। প্রথমবারই গভীর এক জোরালো চুম্বনের তোড়ে ঝোড়ো হাওয়ার মতো লণ্ডভণ্ড করে তোলে রমণীর নেতিয়ে পড়া অনুভূতির অভয়ারণ্য। ভয়, জড়তা আর অবিশ্বাসের মিশেলে একটা জীবন্ত অবয়ব নিয়ে জেগে ওঠে রমণীর অনুভূতি।